চারিদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে, এমন কথাও শোনা যায়। অনেকে মনে করে যে কোনো সময় ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে, যদিও এগুলির বেশিরভাগই রাজনৈতিক বক্তব্য হিসেবে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু আসল প্রশ্ন হলো, যদি সত্যি এমন কিছু ঘটার চিন্তা করা হয়, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? বাংলাদেশ কি পারবে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তির মুখোমুখি হতে, নাকি এটি নতুন আরেকটি গাজার মতো পরিস্থিতিতে পরিণত হবে, অথবা ভারত নিজেই কোনো অভ্যন্তরীণ বিভাজনের দিকে চলে যাবে? এই বিষয়গুলো আজকের বিশ্লেষণ করা হবে। মজার বিষয় হলো, শুধু আকাশপথে যুদ্ধবিমান দিয়েই কোনো দেশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা সম্ভব হলেও কোনো দেশকে পুরোপুরি দখল করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কারণ দখল করতে হলে শুধু আকাশপথের হামলা নয়, স্থলভাগে বড় পরিসরে সেনা মোতায়েন করতে হয়। এই বাস্তবতায় যদি সীমিত সংখ্যক সেনা নিয়ে কোনো বড় অভিযানের কথা ভাবা হয়, তাহলে তা অত্যন্ত জটিল হয়ে দাঁড়ায়। কারণ প্রতিরক্ষাকারী দেশের নিজস্ব সেনাবাহিনী, ভূপ্রকৃতি এবং স্থানীয় প্রতিরোধ সব মিলিয়ে পরিস্থিতি কঠিন হয়ে যায়। এই কারণেই অনেক বিশ্লেষণে বলা হয়, এমন পরিস্থিতিতে সকল সামরিক অভিযান চালানো অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। অন্যদিকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় বড় শক্তিগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চীন ও পাকিস্তানের মতো দেশগুলোর নিজস্ব কৌশলগত স্বার্থ রয়েছে এবং তারা আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন প্রভাব ফেলতে পারে। কিছু বিশ্লেষকের মতে, এই ধরনের পরিস্থিতিতে তারা সরাসরি যুদ্ধে না গিয়ে কূটনৈতিক বা কৌশলগতভাবে বাংলাদেশকে সাহায্য করতে পারে। কিন্তু ভারতের সক্ষমতা এখানেই শেষ নয়। তাদের হাতে রয়েছে বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী বিমান বাহিনী। তবে মজার বিষয় হলো, অনেক বিশ্লেষক মনে করেন এখানেই একটি সীমাবদ্ধতা রয়েছে। কারণ পর্যাপ্ত যুদ্ধবিমান থাকলেও বড় আকারে সামরিক অভিযান চালানোর জন্য প্রয়োজন শক্তিশালী লজিস্টিক ও পরিবহন ব্যবস্থা। ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় 10টি হ্যাভিওয়েট পরিবহন বিমান এবং প্রায় 30টি মিডিয়াম লজিস্টিক বিমান রয়েছে। কিন্তু ভারতের মতো বিশাল ভৌগোলিক আয়তনের দেশের জন্য এই পরিবহন সক্ষমতা সবসময় গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন 2020 সালে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার সময় পরিবহন ব্যবস্থার উপর অতিরিক্ত চাপের বিষয়টি আলোচনায় এসেছিল। এই ঘটনাও দেখিয়েছিল যে আধুনিক যুদ্ধে শুধু বিমান নয়, বরং সেনা, অস্ত্র ও রসদ দ্রুত স্থানান্তরের সক্ষমতাও গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশের বিরুদ্ধে কোনো সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হলে ভারতীয় বিমান বাহিনীর লজিস্টিক সক্ষমতা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে তা নিয়ে বিভিন্ন বিশ্লেষকের মধ্যে আলোচনা রয়েছে। তবে একটি বিষয় নিয়ে খুবই কমই দ্বিমত রয়েছে। ভারতের হাতে প্রায় 500টির কাছাকাছি যুদ্ধবিমান রয়েছে, যা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিমান শক্তি। এই বিশাল বিমানবহর যে কোনো সংঘাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বাংলাদেশের বিমান বাহিনীর আকারে তুলনামূলকভাবে ছোট এবং ভারতের মতো বৃহৎ বিমান শক্তির মুখোমুখি হওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও দুই দেশের সক্ষমতার মধ্যে উল্লেখযোগ্যভাবে পার্থক্য রয়েছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়। তবে এখানেই আলোচনা শেষ নয়। অনেক সামরিক বিশ্লেষকের মতে ভারতীয় বিমান বাহিনীর সব যুদ্ধ বিমান একই ধরনের মিশনের জন্য উপযোগী নয়। তাদের কাছে প্রায় 270টি SU-30 থাকলেও এর পাশাপাশি MiG-21 এবং জ্যাগুয়ারের মতো পুরনো প্ল্যাটফর্মও রয়েছে, যেগুলো বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে। অন্যদিকে মিরাজ 2000 এবং রাফেলের মতো আধুনিক যুদ্ধবিমানকেও ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্মগুলোর মধ্যে ধরা হয়, যা আধুনিক প্রযুক্তি ও উন্নত অস্ত্র ব্যবহারের সক্ষমতা রাখে। কিন্তু এগুলোর সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুব বেশি নয়। বিশেষ করে রাফেল যুদ্ধবিমানের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। ভারতের হাতে মাত্র 36টি রাফেল ফাইটার জেট রয়েছে। এই বিমানগুলোকে সবসময় চীন ও পাকিস্তানের মতো প্রতিপক্ষের কথা মাথায় রেখে প্রস্তুত রাখতে হয়। তাই বাংলাদেশের বিরুদ্ধে এগুলি ব্যাপকভাবে ব্যবহারের সুযোগ খুবই কম। ফলে বলা যায়, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে এমন আধুনিক যুদ্ধ বিমানের সংখ্যাও খুবই বেশি নয়। একদিকে ভারতীয় বিমান বাহিনী দীর্ঘদিন ধরেই যুদ্ধ বিমান সংকটের কথা বলে আসছে, অন্যদিকে পাকিস্তানের হাতে রয়েছে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান এবং F-16 ফাইটার জেট। এছাড়া চীনের বিমান বাহিনীও এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান শক্তি। সুতরাং ভারতের জন্য সবসময় একাধিক ফ্রন্টের হিসাব মাথায় রাখা জরুরি। এই পরিস্থিতিতে মাত্র 40টির মতো মিরাজ 2000 বিমান নিয়ে বাংলাদেশে বড় ধরনের অভিযান চালানো যায় না। তাই এই পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনী হয়তো নির্দিষ্ট কিছু এলাকায় আকাশ সহায়তা দিয়ে সক্ষম হবে, কিন্তু পূর্ণমাত্রায় অভিযানে তাদেরকে একসঙ্গে একাধিক কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাছাড়া গ্রাউন্ড
স্ট্রাইক মিশনের ক্ষেত্রেও একটি বড় ঝুঁকি রয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ম্যানপ্যাডস বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে নিয়মিতভাবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা দেখা যায়। ফলে দীর্ঘমেয়াদী সংঘাতে বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, এমন কোনো সংঘাত হলে সবচেয়ে বড় মূল্য দিতে হবে সাধারণ মানুষকেই। যুদ্ধক্ষেত্রে পরিণত হবে বাংলাদেশ, প্রাণ হারাতে পারে হাজার হাজার নিরীহ মানুষ, কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ সামরিক শক্তি একেবারেই পিছিয়ে আছে। সামরিক দিক থেকেই বাংলাদেশও একটি উল্লেখযোগ্য সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে। বাংলাদেশ সেনাবাহিনী ধীরে ধীরে নতুন অস্ত্র ও প্রযুক্তি সংগ্রহের দিকে মনোযোগ দিচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে এবং ভবিষ্যতেও আরও আধুনিক সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। এছাড়া তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 ড্রোনও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় এসেছে। ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের কার্যকারিতা নিয়ে অনেক আলোচনা হয়েছে, যার ফলে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও আধুনিক ড্রোন প্রযুক্তির প্রতি আগ্রহ দেখাচ্ছে। সব মিলিয়ে 2030 সালের মধ্যে নতুন নতুন সামরিক সরঞ্জাম যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি পেতে পারে বলে অনেকের ধারণা। তবে সবশেষে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। কোনো সংঘাত শুরু হলে তা শুধু সামরিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে, অর্থনীতিতে, পুরো অঞ্চলের স্থিতিশীলতার ওপর। আর যদি দক্ষিণ এশিয়ায় কোনো বড় সংঘাত শুরু হয়, তাহলে তার প্রভাব শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান ও স্বার্থ সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই দুই দেশের সাধারণ মানুষেরই উচিত এমন কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়া, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে শত্রুতায় পরিণত করতে পারে। কারণ শেষ পর্যন্ত যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষেরই।